Hello, hello. আসসালামু আলাইকুম হ্যালো, স্যার। হ্যালো Welcome, স্যার, sir. কেমন আছেন? Alhamdulillah, ভালো আছি, Sonia Khatun, Sadia. Okay, today we are going to talk about Michael Madhusudhan Dutt's Meghna Bhatt. Most probably আপনারা আগের কোন সেমিস্টারে রামায়ণ পড়েছেন? রামায়ণ? স্যার জি ছিল স্যার, কিন্তু পড়েছি। আমাদের পড়ানো হয়নি। স্যার, আমি সম্পূর্ণটা পড়েছি। ও Oh, পড়েছিস? হুম, good. আমি ওই সেমিস্টারে পড়ছিলাম। Okay, very good. এটা হলো রামায়ণেরই একটা পার্ট, যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাদ বধ। সো এখানে মাইকেল মধুসূদন দত্তের জীবনী আমরা নিয়ে আলোচনা করব কিছু। Michael Madhusudan Datta was born in Shagordari village, Jashore, as you know. And Michael Madhusudan Datta launches sonnets and Amitashkar Sando in Bangla. He died at the age of 49 in Calcutta. Michael Madhusudan Datta was a popular Bengali dramatist and poet in 19th century. He was a pioneer of Bengali drama. Meghnad Bhatt Kabbo was a famous work of Michael Madhusudan Datta, and it is a tragic epic which consists of 9 cantos. As you saw, আমরা ইলিয়াড পড়লাম, ইলিয়াডের 24টা বুক ছিল, এখানে আমরা দেখব হচ্ছে 9 cantos, 9টা বুক। Meghnad Bhatt Kabbo is exceptional in Bengali literature, both in terms of style and content, and Michael Madhusudan Datta is the father of Bengali sonnet. We know all this. Okay. And then let's have a summary of this. এর এর ইংরেজি যে ট্রান্সলেশন হয়েছে সেটার নাম হলো স্লেইং অফ মেঘনাথ। মেঘনাথ মেঘনাথ অথর মাইকেল মধুসূদন দত্ত, অরিজিনাল নেম মেঘনাথ বধ কাব্য, ট্রান্সলেটর ক্লিন্টন বি শেলি, country British India, language Bengali, epic form, and publication date 1861. Original text Meghnad Bhatt at Bengali. This one. So Meghnad Bhatt Kabbo, that is The Slaying of Meghnad Bhatt, is a Bengali epic poem by Michael Madhusudan Datta, regarded as the central work in Bengali literature and Datta's greatest literary work, that is Meghnad Bhatt Kabbo, is based on the demise of Meghnad aka Indrajit, the son of Ravon. রাবণ ছিলেন হলো লঙ্কার রাজা, এবং যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এবং সীতা হলো রামের পত্নী, এবং সীতাকে যখন হরণ করে নিয়ে যায় তখন রাম এবং লক্ষ্মণ দুই ভাই হচ্ছে তাদের সাথে ছিল। তো রাম কোনো একটা কাজে হঠাৎ করে একটা হরিণ দেখতে পায়, এবং হরিণকে আহ, কিছু দূর গিয়ে একটা তাড়া করে, কিন্তু হরিণ আসলে একটা একটা কি বলবো, একটা ট্র্যাপের মতো। তখন লক্ষ্মণও তার ভাইকে উদ্ধারের জন্য কিছু দূর যায়, এবং সেই সময়ে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। এবং যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন সীতা সেখানে বন্দী থাকে, এবং রাবণ ছিল হচ্ছে লঙ্কার রাজা রাবণ, এবং এই রাবণেরই আহ, ছেলে হচ্ছে মেঘনাদ, যে কিনা এই মেঘনাদ বধ কাব্যের হিরো, ট্রাজিক হিরো, অথবা আমরা বলতে পারি এপিক হিরো, যেহেতু এটা এপিক ফর্মে লেখা। এবং রাবণ ছিল দ্য কিং অফ লঙ্কা ইন দ্য ক্লাসিক্যাল সংস্কৃত epic Ramayana. The poem is divided into 9 cantos. Each part exhibits different incidents, starting from the death of Birbahu. Birbahu রাবণের আরেক ছেলে, and it is continued till the Shatidaho, that is the ancient Indian custom of burning the widows alive with the dead husband of Pramila, Meghnad's beloved wife.
and the poem starts with the lines সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু চলে যাবে চলি যাবে গেল জমপুরে অকালে। So this is the beginning of the epic poem. এবং এপিক পয়েমের অন্য যে ফর্মগুলো আমরা যেটা ইনভোকেশন টু মিউজ বা অন্য যেই জিনিসগুলো আছে এপিক হিরো জার্নি সমস্ত কিছুই এর মধ্যে আমরা পাবো। And in this regard, Michael Madhusudan Dutt is a famous Bengali poet. Meghnad was a tragic hero of Ramayana. He was slain by Lakhan brutally while he was worshipping goddess নিকু নিকুম্ভিলা। আমরা জানি যে হিন্দু মিথে রামায়ণ এবং মহাভারতে আমরা যেটা দেখতে পারি যে অ্যাকচুয়ালি যারা হিরো তারা যে ক্ষমতা লাভ করে সেই ক্ষমতাগুলো ঈশ্বরকে পূজা অর্চনা করে তুষ্ট করেই তাদেরকে হচ্ছে এই বরগুলো লাভ করে। এবং যদি আমরা ধরি যে রামায়ণে যে রাবণের যে অসীম ক্ষমতার মধ্যে একটি ছিল হচ্ছে যেই একটা রথ ছিল, যে রথে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, সে রথটার গতি ছিল মনের গতিতে চলত এবং সেই রথে করেই রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। তো যখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে বীরবাহু যখন যুদ্ধে নিহত হয় তখন মেঘনাদ তখন আসলে হচ্ছে রাবণেরা 3 ভাই ছিল। রাবণ নিজে একজন, আর আরেকজন ছিল কুম্ভকর্ণ ছিল। কুম্ভকর্ণ ছিল এবং বিভীষণ ছিল। তো কুম্ভকর্ণ এরকম ভাবে, কুম্ভকর্ণের মিত্র আপনাদের জানা আছে খুব সম্ভবত। কুম্ভকর্ণের মিত্র এরকম যে কুম্ভকর্ণ ঈশ্বরকে ভগবানকে তুষ্ট করার জন্য অনেক প্রার্থনা করে। হ্যাঁ, প্রার্থনা করার এক পর্যায়ে তখন সে হচ্ছে বিদ্যাসন চায়, যে মানে বিদ্যার সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিতে চায়। কিন্তু সেই সময়ে লক্ষ্মী বিদ্যার দেবী এসে তার জিহ্বার মধ্যে একটা কিছু বসায় দেয়। তখন সে যখন ঈশ্বরের কাছে বিদ্যা আসন চাইবে সেই সময় চায় আসলে নিদ্রাসন সে চায় এবং তখন ঈশ্বর সেটাই কবুল করে এবং কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো এবং 6 মাস ঘুমিয়ে থাকার পরে 6 মাস পরে সে একবার উঠে আবার 6 মাসের জন্য খেয়ে নিয়ে হচ্ছে সে আবার 6 মাসের জন্য ঘুমিয়ে পড়বে। যখন রাবণ এবং রাম লক্ষ্মণের মধ্যে যুদ্ধ চলছে তখন এই কুম্ভকর্ণকেও রাবণ জাগ্রত করে, যদিও তার 6 মাস ঘুমের পূর্ণ হয় নাই। তখন তাকে তার মুখের কাছে নাকের কাছে নিয়ে যে বিভিন্ন খাবারের গন্ধ তাকে শোনায়, তখন সে সেখান থেকে জেগে ওঠে এবং সেই কুম্ভকর্ণ যুদ্ধে হচ্ছে পরাজিত হয় যখন, তখন মেঘনাদ হচ্ছে যুদ্ধে অবতীর্ণ হয় এবং মেঘনাদ বিশাল হিরো, যে কিনা তার যুদ্ধের এক পর্যায়ে এই যে নিকুম্ভিলা দেবীকে তুষ্ট করার জন্য সে একটা হচ্ছে যজ্ঞ একটা প্রার্থনা মঞ্চ করে এবং সেই প্রার্থনা মঞ্চের প্রার্থনা চলাকালীন সময়েই হ্যাঁ তার চাচা যে কিনা বিভীষণের কারণ যে জায়গাতে যজ্ঞ করছিল সেই জায়গাটা হচ্ছে রাম লক্ষ্মণের পক্ষে চেনা সহজ ছিল না এবং সেই জায়গাটা চেনায় নিয়ে আসে হচ্ছে বিভীষণ তার চাচা এবং সেখানেই মেঘনাদ বধকে হচ্ছে হত্যা করা হয় এবং মেঘনাদ লক্ষ্মণকে বলে অন টু দ্য ফাইট উইথ অ্যান আর্মড পারসন, বলছে যে আমি তো এখন আমার কোনো অস্ত্র নাই, আমার সাথে যুদ্ধ করা ঠিক হবে না, রিবিউকিং হিম as a coward, and Lakhan didn't hear him. This unfortunate hero twice endangered Ram as well as Lakhan, but couldn't survive himself in this unfair battle. And this is the center theme of the epic. And Meghnad was a patriot, a loving husband, a caring son, and a friend to his countrymen. So Meghnad is a epic hero. He is very much patriotic for the betterment of Vibhishan.
যেমন রাবণের ভাই হয়েও রাবণের পক্ষ অবলম্বন করেনি, সে রাম এবং লক্ষ্মণের পক্ষ অবলম্বন করেছিল। বিকজ তার একটা পয়েন্ট ছিল, তার পয়েন্ট ছিল যে সীতাকে তুমি অপহরণ করে নিয়ে এসছো এবং সীতাকে, একটা মেয়ে মানুষকে এভাবে বন্দি করে রেখেছো, এবং এই জন্য সে হচ্ছে রাম এবং লক্ষ্মণের পক্ষ অবলম্বন করে। এবং মেঘনাদ আহ, তার বাবা লঙ্কার রাজা রাবণ, এবং এইরকম একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে রাবণের পক্ষ অবলম্বন করেই তার সন্তান হচ্ছে মেঘনাদ যুদ্ধে অবতীর্ণ হয় এবং ব্রুটালি লক্ষণের দ্বারা নিহত হয়। So, in this regard, Meghnad is a patriotic, a loving husband and a caring son, and also a friend to the countrymen. Here are some comments of the few pioneers of Bengali literature. There are some comments over here in the quotation. এখানে একটা স্টুডেন্টের হচ্ছে আমরা একটা মত করতে পারছি। একটা স্টুডেন্ট, when I first read a major excerpt from Meghnad Bhatt Kapo as part of my board examination syllabus, I felt like rereading again, not because Michael Madhusudan Datta had used international poetic tools in an age when Bengali poetry could least imagine such treatment, but because of the boldness in choosing his hero. Actually, uh, রামায়ণের মধ্যে রাম এবং লক্ষ্মণ, যারা হিন্দু মিথোলজিতে তাদেরকে সবাই হচ্ছে পূজা করে, অর্চনা করে এবং তাদেরকে গড হিসেবে মানে, এবং হিন্দু মিথোলজিকে মেঘনাথকে কখনো হিরো হিসেবে মানা হয় নাই। কিন্তু দিস ইজ মাইকেল মধুসূদন দত্ত হু ইনিশিয়েটেড মেঘনাথ ইন্দ্রজিৎ as the hero of this epic poem মেঘনাথ বধ কাব্য। সো দ্যাট ইজ টোটালি আনট্রেডিশনাল, যেটা বাংলা সাহিত্যে যদিও ফর্ম হচ্ছে এপিক ফর্ম এর সমস্ত টুলই এখানে ব্যবহার করেছে, বাট স্পেশালি ফর চুজিং দ্য হিরো মেঘনাথ, Michael Madhusudan Datta is praised highly. He was not Ram, not Lakshman, not but Meghnad, a son of Ravan, who we burn in the Ramlila grounds every year. এবং মেঘনাথকে প্রতি বছর হচ্ছে মেঘনাথ যখন রামের সাথে তার যুদ্ধ হয় এক পর্যায়ে মেঘনাথ একটা সর্প তীর নিক্ষেপ করে রামের কাছে, এবং সেই সময় রাম ওয়াজ অ্যাবাউট টু ডাই, এবং এই সর্প তীর থেকে রক্ষা পাওয়ার জন্য তখন হনুমান সেই বিশাল একটা অনেক দূর থেকে একটা জড়িবুটি, একটা ভেষজ যে ঔষধ, সেটা একটা পাহাড়ে পাওয়া যায়। সেই পাহাড়কে পুরো হনুমান তার কাঁধে তুলে নিয়ে চলে আসে, নিয়ে এসে সেই রামকে রক্ষা করে। তার মিনস রাম প্রথম দিকে মেঘনাথের দ্বারা পরাজিতই হতে চলেছিল প্রায়, যদিও পরবর্তীতে সে রক্ষা পায়। এই জন্য রাম মেঘনাথের দ্বারা যেভাবে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, এজন্য মেঘনাথকে প্রতি বৎসর হিন্দু মিথোলজিতে তার দাহ করা হয়, মানে তার প্রতি ঘৃণা প্রদর্শন করে। কিন্তু সেই মেঘনাথ হ্যাজ বিকাম দ্য হিরো অফ মেঘনাথ বধ মাইকেল মধুসূদন দত্তের এই এপিকে হিরো হিসেবে আবির্ভূত হয়েছে। Relating him to evil, and Meghnad in Hindu mythology relates the something that is related to evil. I could immediately relate to the righteousness of Meghnad, fighting a tragic hero's ground, dying due to the manipulation of the wire rules by none other than Ram and his brother Lakshman. এখানে আমরা ইলিয়াডের মধ্যে যেটা দেখতে পারি, যে ইলিয়াড যুদ্ধের মধ্যে এবং এপিকের যুদ্ধগুলোর মধ্যে একটা অলিখিত একটা ট্রুথ থাকে, সূত্র থাকে, একটা কন্ডিশন থাকে, দ্যাট প্রত্যেককেই মৃত্যু দিকে হচ্ছে সম্মান প্রদর্শন করবে। এবং শুধু তাই না, যদি যুদ্ধ পরিস্থিতি হয়, যদি যুদ্ধের সন্ধি চলে এবং সেই সন্ধিক্ষণে কখনো কেউ এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করতে পারবে না,
যেটা ইলিয়াডের মধ্যে আমরা দেখতে পারি। যখন হলো মেনেলাউস এবং প্যারিসের মধ্যে যুদ্ধ চলে, তখন প্যারিস একসময় পরাজিত হয়ে যায় এবং প্যারিস হচ্ছে যখন যুদ্ধে পরাজিত হয়, তখন দুই পক্ষে প্রচুর সৈন্য, এদিকে ট্রয়ের সৈন্য আর এদিকে হচ্ছে গ্রিক সৈন্য দাঁড়িয়ে আছে এবং মাঝখানে হচ্ছে যুদ্ধ হচ্ছে। তখন প্যারিসকে রক্ষা করে হচ্ছে আফ্রোদিতি, তাকে ওখান থেকে রক্ষা করে। তখন মেনেলাউস তখন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তখনই যুদ্ধের সত্ত্ব ভঙ্গ করে মেনেলাউসের উপরে আঘাত করে হচ্ছে একজন ট্রোজান আর্মি। এই যে যেমন যুদ্ধের ভায়োলেশন, যুদ্ধের যে রোলস, যে যেখানে হচ্ছে যুদ্ধ হচ্ছে মেনেলাউস এবং প্যারিসের মধ্যে, সেখানে অন্য কেউ এই যুদ্ধে অবতীর্ণ হতে পারবে না এবং আঘাতও করতে পারবে না। সেই যুদ্ধ ভঙ্গ করেই কিন্তু ট্রয়ের একজন সেনাবাহিনী, একজন সৈন্য মেনেলাউসকে আঘাত করে বসে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে যুদ্ধ এরকম টার্ন নেয়। পাশাপাশি we see another thing, যখন হলো Hector was killed by Achilles. Achilles was so angry that Achilles took Hector, sorry, sorry. Uh, then Achilles was so angry that he put Hector's dead body at the back of his chariot, এবং সারা জায়গা যখন এই যে brutal treatment by Achilles to the Hector's dead body, finally Hector's father, যখন হেক্টরের বাবা প্রায়াম যখন অ্যাকিলিসের কাছে এসে প্রার্থনা করে তার ডেড বডি ফিরিয়ে দেওয়ার জন্য, সেই সময় তার ডেড বডি কিন্তু ফিরিয়ে দেয় অ্যাকিলিস। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে হচ্ছে মেঘনাদ যখন হচ্ছে তার একটা পূজা অর্চনা করছে, সেই সময়ে মেঘনাদ হচ্ছে আক্রান্ত হয় অ্যাকিলিসের দ্বারা এবং নিহত হয়, ট্রাজিক ডেথ, brutally he was killed by Lakhan. Fighting a tragic hero's ground, dying due to the manipulation of the war rules. এই manipulation of the war rules, যেটা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে লক্ষণ হচ্ছে মেঘনাথের উপরে আক্রমণ করে। যদি মেঘনাথ এই পূজাটা সম্পূর্ণ করতে পারত, তাহলে মেঘনাথ এমন শক্তির অধিকারী হতো যা দিয়ে সে রাম লক্ষণ দুজনকেই হচ্ছে পরাজিত করতে পারত। এবং সেই সত্য এবং মিথ্যার মধ্যে রাবণ এবং লক্ষণ এবং রামের মধ্যে যে যুদ্ধ, যে যুদ্ধে রাম লক্ষণ হেরে যাওয়ার কারণও হতে পারত মেঘনাথ। এই জন্য যুদ্ধের নিয়ম ভঙ্গ করে লক্ষণ এখানে মেঘনাথকে হচ্ছে আঘাত করে এবং মেঘনাথ মারা যায়। Other than Ram and his brother Lakhan, who almost the whole of the Indian pray as God. India pray as God, but isn't said in where in love everything is accepted, everything is possible. যুদ্ধের সমস্ত কিছু, যেটা মহাভারতের মধ্যেও দেখেছে, যুধিষ্ঠির এবং যুধিষ্ঠিরকে মেরে ফেলার জন্য একটা মমের সিংহাসন তৈরি করা হয়, সেখানে আগুনে সবাইকে পুড়ে মারার। এই জন্য যুদ্ধে বিভিন্ন এপিকে অনেক কিছু দেখি যে ম্যানিপুলেশন অফ দ্য ওয়ার রুলস, এটা ফলো করে, এটা 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 স্মরণ করে প্রত্যেককেই হচ্ছে এর সুবিধা নিতে চেয়েছে। The ever honorable king Ramchandra has thus been exempted from the manipulation he did in the war rules while killing Meghnad. Shall we then say neither of the brothers had the guts to take on the valiant Meghnad face to face, as they knew he is a greater warrior than them. Madhusudan Datta's Meghnad Dutt Kavya is one of the most celebrated in his works. Was brought out in 1861. Well, that is almost 1.5 centuries ago. It is a landmark in the history of Bengali literature with its rich repertory of Bengali blank verse style.
that was unknown to the readers. As one of the pioneers of Bengali poetry and the influenced by European epics, Madhusudan Datta's genius made way through the epic poem Meghnad Vod Kavya. It is a tragedy divided in 9 cantos and follows the Renaissance tradition of challenging the myth. চ্যালেঞ্জিং দ্য মিথ কেন? মিথে যেভাবে আমরা মেঘনাদকে পেয়েছি, এই মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে আমরা মেঘনাদকে অন্যভাবে পেয়েছি। মিথে, হিন্দু মিথোলজিতে সমস্ত জায়গায় মেঘনাদকে এভিলের প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদকে হচ্ছে হিরো হিসেবে উপস্থাপন করেছে। Madhusudan Datta questions the justification of the killing an unarmed Meghnad as he is worshipping in the temple. It is almost similar to another epic tale of the world literature, Milton's Paradise Lost, and even Goethe's Faust, that make us sympathetic towards the rebel and the villain. এখানে ইলিয়াডের মধ্যে কিন্তু there will be objective treatment. Epic writer will be treating every epic hero সবাইকেই খুব সমভাবে মূল্যায়ন করবে। এক্ষেত্রে হেক্টরকে যেভাবে প্রশংসা করা হয়েছে এবং পাশাপাশি হচ্ছে অ্যাকিলিসকে প্রশংসা করা হয়েছে এবং ডায়োমেডিস এবং অন্য হিরোগুলোকেও একইভাবে তুলনা করা হয়েছে। দ্যাট ইজ কল্ড দ্য অথরিয়াল ভয়েস। এপিক পয়েট উইল বি ডিলিং ইকুয়ালি টুয়ার্ডস দ্য এভরি হিরোজ। এই যে ক্ষেত্রে মিল্টন প্যারাডাইস লস্টের মধ্যেও আমরা দেখেছি যে শ্যাটানকেও মিল্টন অনেকভাবে শ্যাটানকেও হচ্ছে অনেকভাবে সামনে নিয়ে এসে হচ্ছে মিল্টন ইন হিজ রাইটিং প্যারাডাইস লস্ট। আর সেরকম গেটেস ফার্স্টের মধ্যে আমরা দেখতে পাই, যেটা আমরা কোনো সিলেবাসে ছিল না, আমার পড়া নেই। Madhusudan's sympathy was also with Meghnad, a sharp break from the Hindu tradition of worshipping Ram and Lakhan and turning Ravan and Meghnad into the evil forces. So it's a break of tradition. Naturally, Meghnad is stated the evil force. However, in Meghnad Bodh's Kavya, we see Meghnad has become the hero, the epic hero. Slaying of Meghnad was undoubtedly done like a coward when Lakhan stormed into the temple where Meghnad worships unarmed and kills him. The way Meghnad reacts to such a celebrated warrior misgivings, flouting norms of the warfare, find a new dimension through Meghnad and Madhusudan Datta's a new rhyming pattern, and the pathos of the death reflects on the deepest anguish of the character who we so easily burn every year at the stake just because he is not Ram. But have we ever had the guts to question why some characters of Hindu mythology like Ram, who have always shown signs of patriarchy and manipulation, have been worshipped? And why characters like Ravan, who reflects utmost restraint in not touching Sita, আপনি বলো, আপনি হেল্প করবেন। The why characters like Ravan, who reflects utmost restraint, not in touching Sita. There is another point over here. রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায় কিন্তু এবং রাবণ কিন্তু জোরপূর্বক সীতার সতীত্ব নষ্ট করে না এবং তাকে কতিপয় রাক্ষস এর জিম্মায় সীতাকে বন্দী করে রাখে এবং বলে যে সীতা যতদিন পর্যন্ত উইলিংলি রাবণের দাসত্ব স্বীকার না করবে ততদিন রাবণ সীতার কোনো ক্ষতি করবে না। সো এই যে রাবণের এই চরিত্রটাও হচ্ছে প্রশংসিত হওয়া দরকার, যেটা হিন্দু মিথোলজিতে কখনো প্রশংসিত হয় নাই। এইরকম বিষয়গুলোই মাইকেল মধুসূদন দত্ত তার লেখায় নিয়ে আসছেন। While under his captivity, even Meghnad, who was probably a greater warrior and had more valor than even Ram and Lakhan, burnt and branded as evil. Probably we shall never be able to question just like Madhusudan Datta could more than a century ago. Thankfully, he didn't live in present time. It's just the Datta's artist who drew cartoons, Dutch artist who drew the cartoons of Prophet Muhammad sallallahu alaihi wasallam and was hounded with a death warrant. And maybe Datta too would have been banned by the Hindutya
ব্রিগেড টুডে। অ্যাকচুয়ালি মাইকেল মধুসূদন দত্ত সেই সময় যেটা করে দেখিয়েছে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, সেটা রিয়েলি সাহিত্যের জগতে অনেক বড় একটা গাটস। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথকে হিরো হিসেবে উপস্থাপন করে দেখিয়েছে, যেটা it's really a challenging to the Hindu tradition, and also the way the Hindu myth supports Ram and Lakshman and do not support and doesn't support Meghnad, as we see in Michael Madhusudan Datta's Meghnad Vod Kapo. Uh, ইংরেজি ট্রান্সলেশনটা পাওয়া যায় না, এখান থেকে আমরা একটু দেখব। এটা হলো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যশোহরবাসীর গৌরবের বস্তু। মাইকেল যশোহর জেলায় জন্মগ্রহণ করিলেও যে দত্ত বংশে তিনি উৎপন্ন এবং তাহার যশোহরের আদিবাসী নহেন, মূল বংশ খুলনা জেলা অন্তর্গত তালা গ্রামবাসী। আসলে মাইকেল মধুসূদন দত্তের পূর্বপুরুষরা বাস করতে হচ্ছে খুলনা জেলায়। রাজকিশোর দত্ত তালা গ্রামে বাস করিতেন। তিনি যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে বিবাহ করেন। দত্ত মহাশয়ের ৩ পুত্র ভূমিষ্ঠ হয়। তন্মধ্যে জ্যেষ্ঠ পুত্র রামনিধি দত্ত মধ্যম দয়ারামকে লইয়া পিতৃভূমি তালা ত্যাগ করিয়া মাতা মহালয়ে আসিয়া বাস স্থাপন করেন। সর্বকনিষ্ঠ ক্ষণিক রাম তালা গ্রামেই রহেন। রামনিধি দত্তের ৪ পুত্র জন্মগ্রহণ করেন। তন্মধ্যে জ্যেষ্ঠের নাম রাজনারায়ণ, অপর ৩ জনের নাম দেবীপ্রসাদ, মদনমোহন এবং রাধামোহন। রাজনারায়ণের দত্তের ৪ই বিবাহ। জ্যেষ্ঠ পত্নীর নাম জাহ্নবী দাসী এবং জাহ্নবী দাসীর ৩ পুত্র জন্মে। জ্যেষ্ঠ শ্রী মধুসূদন দত্ত এবং অপর ২টি মুকুলেই বিনষ্ট হয়। রাজনারায়ণের অপর পত্নীরা নিঃসন্তানা। সো রাজনারায়ণ, মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম রাজনারায়ণ, তার ৪ স্ত্রী ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ যিনি ছিলেন তার নাম হলো জাহ্নবী, তারই সন্তান হলো মাইকেল মধুসূদন দত্ত এবং অন্য স্ত্রীরা নিঃসন্তানা ছিলেন। এবং মাইকেল মধুসূদন দত্তের আরো ২ জন ভাই যারা ছিলেন তারা খুব কম বয়সেই মারা যায়। মুকুলেই বলছে যে জন্মের সময় মারা যায়। রামনিধি দত্তের আমল হইতেই দত্ত পরিবারের সচ্ছল ছিল। মধুসূদন যখন জন্মগ্রহণ করেন তখন তাহার পিতৃদেব রাজনারায়ণ দত্ত কলিকাতার সদর দেওয়ানি আদালতের উকিল ছিলেন। খুল্ল তার দেবীপ্রসাদ দত্ত যশোহর সদর দেওয়ানি আদালতের উকিল। পিতৃব্য মদনমোহন যশোহরের মুন্সেফ, পরে কুমারখালীর মুন্সেফ হন। কনিষ্ঠ ভ্রাতা রাধামোহন যশোহর আদালতের সেরেস্তাদার ছিলেন। যে পরিবারের অবস্থা সচ্ছল, তদুপরি এতগুলো লোক উপার্জনশীল, সেই পরিবারে একাকী মধুসূদন বংশধর। যেহেতু মধুসূদন একাই ছিল সন্তান, পুত্র সন্তান, এই পরিবারের বংশধর ছিলেন মধুসূদন। তার উপর আবার কনিষ্ঠ ভাই ২টি অকালে মৃত্যুমুখে পতিত হওয়াতে পিতামাতা, পিতৃব্য, পিতৃপত্নী প্রভৃতি সকলের স্নেহধারায় মধুসূদন সতত অভিষিক্ত। এই স্নেহস্রোতে পড়িয়া মধুসূদন বাল্যকাল হইতেই অত্যন্ত আবদারে হইয়া পড়িয়াছিলেন। মধুসূদন যখন যাহা চাহিতেন অন্যায় হইলেও তাহার পক্ষে সে দ্রব্য দুর্ঘট হইত না। ফলে মধুসূদন বাল্যকাল হইতেই উচ্ছৃঙ্খলতা শিক্ষা করিবার প্রশস্ত পথ পাইলেন। ভাবী জীবনে তাহাকে এজন্য অশেষ ক্লেশ ভোগ করতে হয়েছে। বাংলা ১২৩০ সনের ১২ই মাঘ শনিবার মধুসূদন দত্ত ভূমিষ্ঠ হন। উহা ইংরেজি ১৮২৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের ঘটনা। সুতরাং কবির জন্ম হইতে প্রায় শতাব্দী পূর্ব হইতে চলিল। সেই সময়কাল রীতি অনুসারে বালক মধুসূদন বিদ্যা শিক্ষার্থী গ্রামের পাঠশালায় প্রেরিত হইলেন। পাঠশালায় যিনি শিক্ষক ছিলেন তিনি প্রাচীন ধরনের শিক্ষিত লোক। শিক্ষার সমাজে ও রাজকার্যাদিতেও তখন পর্যন্ত পার্সির প্রভাব যথেষ্ট বিদ্যমান ছিল। শিক্ষক মহাশয় মধুসূদনকে পার্সি কবিতা শিখাইতে লাগিলেন।
আরম্ভেই শিক্ষক বুঝিলেন এই নতুন ছাত্রটির একটা বিশেষত্ব, একটা অসাধারণত্ব আছে। সুতরাং তিনি মনের আনন্দে মধুসূদনের প্রতিভার অগ্নির ইন্ধন যোগাইলেন। বালক অল্পকালেই বহু পার্সি কবিতা কণ্ঠস্থ করিলেন। যে প্রতিভার আজ বঙ্গভাষা সমৃদ্ধ গৌরবান্বিত অঙ্কুরেই তাহার আলোক ছটা দেখা দিয়েছিল। দত্ত বংশের সকলেই বিদ্যাচর্চায় এবং কাব্য অনুসরণে অত্যাধিক রত ছিলেন। বালক মধুসূদন বংশের গুণ জন্মের সহিত অধিকার করিয়াছিলেন। গীতা বাদ্যাদিতেও বাল্যকাল হইতেই মধুসূদনের প্রবল অনুরাগ ছিল, ইহাই ক্রমে কাব্য অনুরাগে পর্যবসিত হয়। এইরূপে দ্বাদশ বৎসর বয়স পর্যন্ত মধুসূদন গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন করিয়া তথাকার শিক্ষা শেষ করিলেন। পাঠশালার শিক্ষা শেষ হইলে রাজনারায়ণ বাবু পুত্রকে কলকাতায় লইয়া আসিলেন। মধুসূদন কলকাতায় আসিয়া খিদিরপুরের বিদ্যালয়ে ভর্তি হইলেন। এখানে বেশি দিন পড়া হইল না, অল্পদিন পরেই হিন্দু কলেজে আসিয়া ভর্তি হইলেন। হিন্দু কলেজে তখন নামক একজন তরুণ বয়স্ক শিক্ষক ছিলেন, নামটা বোঝা যাচ্ছে না। তিনি একজন উৎকৃষ্ট শিক্ষক হইলেও তাহার উপদেশ এবং দৃষ্টান্তের প্রভাবে ছাত্রগণ স্ব সামাজিক রীতি ও ধর্মগত ব্যবহার উল্লঙ্ঘন করিতে বিন্দু মাত্র কুণ্ঠিত হইত না। মধুসূদন এই দলের একজন প্রধান ছিলেন। যাই হোক, এখানকার শিক্ষার ফলে এবং স্বীয় স্বাভাবিক প্রতিভাবশে মধুসূদন ইংরেজি ভাষা অতি সুন্দর কবিতা লিখিতে অভ্যস্ত হন। হিন্দু কলেজে অষ্টবর্জ্য সম্মিলনের ন্যায় মধুসূদনের সহ যাত্রী হইয়াছিলেন পেরিচরণ সরকার, প্রসন্ন কুমার সত্ত্বাধিকারী, কিশোরীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু, ভূদেব মুখোপাধ্যায়, আনন্দকৃষ্ণ বসু প্রভৃতি বঙ্গের কৃতি সন্তানগণ। এখানে পাঠ সমাধান করিয়া মধুসূদন পরীক্ষায় উত্তীর্ণ এবং বৃত্তিপ্রাপ্ত হন। ইংরেজি বর্ণমালা হইতে আরম্ভ করিয়া 6 বৎসরে বর্তমানে বিএ শ্রেণীর বিদ্যা অধিগত করিয়া মধুসূদন হিন্দু কলেজের শিক্ষা শেষ করলেন। কলকাতা হিন্দু কলেজ থেকে মধুসূদন বিএ পাশ করলেন। তার মানে 12 বছর এবং তারও 6 বছর, 18 বছর বয়স। এই সময়ে মধুসূদনের বিলাত যাইবার প্রবল ইচ্ছা হয়। বিলাত গেলে পুত্র জাতীয় ধর্ম হইতে বিচ্যুত হইবে ভাবিয়া রাজনারায়ণ বাবু তাহাকে পরিণীত করিতে চেষ্টা করিলেন। বিবাহের বন্ধন সম্বন্ধ স্থির হইল, উদ্যোগ হইল, কিন্তু বিবাহের দিন মধুসূদন পলায়ন করিয়া খ্রিস্টান পাদ্রীদিগের নিকট চলিয়া গেলেন। যেদিন বিবাহ সেদিন পলায় গেলেন। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাহাকে 4 দিন লাগাইয়া রাখিলেন, বিবাহ আর হইল না। ফেব্রুয়ারি মাসে 49 বৎসর বয়সে মধুসূদন পৈতৃক ধর্ম ত্যাগ করিয়া ধর্মান্তর গ্রহণ করলেন। দত্ত পরিবারে একমাত্র বংশধর, আদরের দুলাল, শিক্ষার ও উচ্ছৃঙ্খলতা বশে সকলের হৃদয়ে নিদারুণ শেল নিক্ষেপ করিতে কুণ্ঠিত হইলেন না। এই সময়ে তিনি বিশপ কলেজে অধ্যয়ন করিতে লাগলেন, কিন্তু তখনও রাজনারায়ণ দত্ত পুত্রের পড়ার খরচ বহন করিতে কুণ্ঠিত হন নাই। মধুসূদন এই সময়ে নানা ইংরেজি মাসিক পত্রে কবিতা লিখিয়া প্রসিদ্ধ লাভ করেন। 4 বৎসর বিশপ কলেজে পড়ার পর মধুসূদনকে অর্থাভাবে পাঠ ত্যাগ করিয়া উদরান্যের সংস্থানের জন্য সংসার সমূহে আসিতে হইল। কারণ ধর্মান্তর গ্রহণের পর পিতার দিক হইতে পড়ার খরচ পাইলেও মধুসূদন পিতৃ পরিবারের কোন সম্বন্ধ রাখিতেন না বলিয়া রাজনারায়ণের পুত্র স্নেহ শিথিল হইল। তিনি খরচপত্র দেওয়া বন্ধ করিলেন। বিশপ কলেজে পড়িবার সময় কতিপয় মাদ্রাজ ছাত্রের সহিত মধুসূদনের পরিচয় হয়। এখন তিনি সে সূত্রে অদৃষ্টে নির্ভর করিয়া মাদ্রাজ গমন করেন। এখানে সংবাদপত্রে প্রবন্ধ লিখিয়া সুলেখক বলিয়া তাহার নানা, কিন্তু তাদৃশ অর্থাগম হইল না। সুতরাং দিন যাত্রা নির্বাহ করিতে হইল, অর্থ কষ্টে দিন যাত্রা নির্বাহ করতে হলো। এ সংযুক্তকার আখ্যান অবলম্বন করিয়া তিনি ইংরেজি ভাবে
ইহাতে মধুসূদন কবিখ্যাতি প্রচারিত হয়। মাদ্রা কলেজের অধ্যক্ষ সাহেবের কন্যা গুণে মুগ্ধ হইয়া মধুসূদনের সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হয়। এই সময় মাদ্রাসে পড়ার জন্য কি কলেজের নামটা বোঝা যাচ্ছে না, এই পরিণয় স্থায়ী হয় নাই। কিয়ৎকাল পরেই এই বিবাহ বন্ধন ছিন্ন হইয়া মধুসূদন হেনরিয়েটা নাম্নী অপর ইংরেজি মহিলার পানি গ্রহণ করেন। মধুসূদন এই সময় মাদ্রাসে শিক্ষকতা করিতেন এবং স্বয়ং বিশেষ মনোযোগ ও অধ্যবসায়ের সহিত গ্রিক, হিব্রু, তেলেগু, সংস্কৃত, লাতিন প্রভৃতি ভাষা অধ্যয়ন করেন। 8 বৎসর মাদ্রাসে অতিবাহিত করিয়া মধুসূদন কলকাতায় ফিরিয়া আসিলেন। মাদ্রাসে থাকিবার সময়ে তাহার রচিত অমিত্রাক্ষর ছন্দের ভিশনস অব দ্য পাস্ট নামক খণ্ড কাব্য প্রকাশিত হয়। কলকাতায় ফিরিয়া আসিয়া পেটের দায়ে মধুসূদনকে আদালতের কেরানিগিরি গ্রহণ করিতে হইল। অবশেষে তিনি তথাকার দোভাষীর কার্যে উন্নীত হন। এই মাতৃভাষার প্রতি মধুসূদনের হৃদয় আকৃষ্ট হয়। মহাত্মা মাইকেলকে বাংলা ভাষার কাব্য লিখিতে পরামর্শ দেন। 1857 খ্রিস্টাব্দে সংস্কৃত রত্নাবলী নামক ইংরেজিতে অনুদিত হইল। মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর মহাশয়ের উহা বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয়। এদিকে মহাত্মা বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মনমোহন, তর্কালঙ্কার, তত্ত্ববোধিনী পত্রিকা, নানা সংবাদপত্র, বিদিতার্থ সংগ্রহ, বিদ্যা কল্লোদ্রম প্রভৃতির অভ্যুদয় এবং চারিদিকে বাংলা চর্চা ও বিবিধ বিষয়ের আলোচনার প্রবল স্রোতে প্রবাহিত হয়। এই সময় মাইকেলের শর্মিষ্ঠা এবং পদ্মাবতী নাটক প্রকাশিত ও অভিনীত হইল। মধুসূদন নিজে ধর্মান্তর গ্রহণ করিলেও কপটতাকেই বড়ই ঘৃণা করিতেন। তাই তিনি নব্য বাঙালিদের আচার ব্যবহার লক্ষ্য করিয়া বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা নামে দুখানা প্রহসন লেখেন। মধুসূদন কীর্তিবাস ও কাশিরাম দাসের ভক্ত ছিলেন বটে, কিন্তু পায়ার ছন্দ লিখিতে তাহার আদৌ কলম সরিত না। সুতরাং ইংরেজি ছন্দের আদর্শে তিনি বাংলায় নতুন ছন্দের প্রবর্তন করিলেন। বাংলায় অভিনয় ছন্দে তিলোত্তমা কাব্য সম্ভব কাব্য প্রচারিত হইল। চারিদিক হইতে ছন্দ প্রণেতার প্রতি কাব্যজ্ঞান অজস্র বর্ষিত হইতে লাগল। বীর রসে মত্ত হৃদয় কবি সে বিদ্রুপ বান গ্রহণ করিলেন না, অজয় বীরের ন্যায় গন্তব্য পথে চলিলেন। 1861 খ্রিস্টাব্দে বঙ্গীয় কাব্য কাননের কুম্ভমণি মেঘনাদ বধ প্রকাশিত হইল। সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক এবং বীরঙ্গনা কাব্য বাহির হইল। তিলোত্তমা সম্ভব কাব্যে গ্রন্থাকারকে যাহারা ছন্দের জন্য বিদ্রুপ করিয়া আত্মতৃপ্তি লাভ করিয়াছিলেন, এবার তাহারা একেবারে হতাশ হইয়া পড়িলেন। মহাত্মা বিদ্যাসাগর ও মেঘনাদ বধের ভাব, ভাষা ও রসের প্রশংসা শতমুখী করিয়া মাইকেলের গুণ প্রকাশে কুণ্ঠিত হইলেন না। নিন্দুকের দলের হ্রাসের সঙ্গে সঙ্গে মধুসূদনের গুণগ্রাহীর দল বৃদ্ধি পাইতে লাগল। বর্তমানে শেষোক্ত দলের সংখ্যায় অত্যাধিক। এবার বিলাত যাইবার লুক্কায়িত বাসনা আবার মধুসূদনের মনে জাগিয়া উঠিল। 1862 খ্রিস্টাব্দের 9 জুন কবিবর সস্ত্রীক লন্ডন যাত্রা করিলেন। সেখানে 5 বৎসর কাল অবস্থান করিয়া তিনি ব্যারিস্টার হইলেন। এই 5 বৎসর অর্থাভাবে বিদেশে মরণাধিক যাতনা সহ্য করিতে হইয়াছিল। অবশেষে দয়ার সাগর বিদ্যাসাগর মহাশয় প্রায় 6,000 টাকা দিয়া কবিকে ঋণমুক্ত ও স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ করিয়া দেন। বাল্যের উচ্ছৃঙ্খলতাই মধুসূদনের আর্থিক ক্লেশের একমাত্র কারণ। ফ্রান্সে অবস্থানকালেই মধুসূদন চতুর্দশ কবিতাবলী কবিতা নামে একটি পুস্তক প্রণয়ন করেন এবং দয়ার সাগর বিদ্যাসাগরের নামে কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ তাহা উৎসর্গ করেন। চতুর্দশপতি কবিতাবলী সতত হে ন তুমি পরমে বলে। তারপরও দেশে ফিরিয়া আসিয়া তিনি কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি আরম্ভ করেন। অর্থের সমাদর করিতে না বলিয়া অর্থ ও মধুসূদনকে স্নেহ চক্ষে দেখিত না। ব্যারিস্টারিতে তিনি উন্নতি করিতে সমর্থ হইলেন না। অর্থাভাবে অশের যাতনা ভোগ করিতে লাগলেন। অর্থাগমনের জন্য এই সময় তিনি নীতি কবিতমালা, মায়া কানন, হেক্টর বধ প্রণয়ন করিলেন। কি লক্ষ্মী তাহার দিকে তাকাইলেন না। ব্যারিস্টারিতে চলে না দেখিয়া তিনি পঞ্চকোটের রাজার ম্যানেজার হইয়া মানভূম গেলেন।
অর্থভাবজনিত মানসিক ক্লেশে ক্রমে কবির শরীর ভাঙিয়া পড়িল। স্বার্থরক্ষায় প্রথমে কবি কলকাতায়, তারপর ঢাকায় গেলেন। শরীর সারিল না, কলকাতায় ফিরিয়া আসিলেন, কিন্তু অর্থাগমের কোনো উপায় হইল না। ক্রমে ক্রমে গৃহসজ্জা বিক্রয় করিয়া সম্বল শূন্য হইলেন। এদিকে পত্নী হেরিয়েটা শয্যাশায়িনী হইলেন। দৈনন্দিন আহারের যাহার সংস্থান নাই, তাহার রোগ ব্যয়ের ব্যয়ভার চলে কিরূপে? সুতরাং সকলে পরাম করিয়া মধুসূদনকে আলিপুরের দাতব্য চিকিৎসালয়ে পাঠালেন। হেনরিয়েটা কন্যা শর্মিষ্ঠার গৃহে মৃত্যুশয্যা রইলেন। 1876 খ্রিস্টাব্দের 26শে জুন হেনরিয়েটা পৃথিবীর কাছে চিরবিদায় লইলেন। মধুসূদন দাতব্য চিকিৎসালয়ে শেষ শয্যায় শুইয়া নীরবে এই সংবাদ শুনিয়া লইলেন, এবং 3 দিন পরে 29শে জুন রবিবার বেলা 2টায় সম অর্থের দারুণ অভাব, মনের যন্ত্রণা, উত্তমন্যের পীড়ন প্রভৃতি হইতে মুক্ত হইয়া তিনি অমর ধামে গমন করিলেন। স্বর্গীয় মনমোহন ঘোষ মহাশয়ের যত্নে 1888 খ্রিস্টাব্দে ডিসেম্বরে কবিবরের সমাধিক্ষেত্রে তাহারই রচিত শিলালিপি সমাধিলিপি উৎকীর্ণ হয়। উহাতে লিখিত আছে: দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এই সমাধিস্থলে, জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহীর পদে মহানিদ্রাবৃত দন্তকুল সম্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামের জননী জাহ্নবী। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মাতার নাম ছিল জাহ্নবী এবং পিতার নাম ছিল রাজনারায়ণ। দিস ইজ মধুসূদন দত্তের বায়োগ্রাফি। এবং এরপরে মেঘনাদ বধ কাব্য এবং প্রথম স্বর্গ এখানে শুরু হয়েছে। এটা বাংলা। ইংরেজিটার PDF পাওয়া যাচ্ছে না, অথচ ইংরেজি ট্রান্সলেশন অনেকেই করেছেন। বাংলাদেশে খুব সম্ভবত আশরাফ স্যার করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, উনি করেছিলেন। সম্ভবত আপনারা সেটা খুঁজলে কোথাও পাবেন।